এটি ছিল এমন একটি বিমান যেটি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেক বিখ্যাত ছিল। এটাকে তৈরি করতে কয়েক বছর সময় লেগেছিল এবং এটি 30 বছরেরও বেশি সময় ধরে কোনো রকম সমস্যা ছাড়াই সেবা প্রদান করতে থাকে। এই বিমানটি এতটাই পাওয়ারফুল ছিল যে মাত্র 3.5 ঘন্টার মধ্যেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারত। কিন্তু 121 সেকেন্ড সময় কিনা এই বিমানের 30 বছরের পরিষেবার উপর বিশাল আঘাত আনে এবং এটাকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া হয়। টেক অফের আগে বিমানে কোনো সমস্যা ছিল না, কিন্তু দুর্ঘটনার পরে যখন তদন্ত করা হয় তখন একটি ছোট মেটালের স্ট্রিপকে এর জন্য দায়ী করা হয়। এখন প্রশ্ন হলো, এই ছোট মেটালের স্ট্রিপটি 1,10,000 কেজি ওজনের এই বিমানটির কী ক্ষতি করেছিল এবং এরপর কেন বিমানকে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এয়ার ফ্রান্স ফ্লাইট 4590 বিমানটি প্যারিসের চার্লস ডিগল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল। বিমানটিতে 100 জন প্যাসেঞ্জার, 6 জন কেবিন ক্রু এবং 3 জন পাইলট ছিল। এটি বিএস কনকর্ড, যেটাকে এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্লেন হিসেবে মানা হয়। এর কারণ হলো এটি সাধারণ প্যাসেঞ্জার বিমানের থেকে ডাবল স্পিডে উঠতে পারত, ফলে আমেরিকা ও ইউরোপের মধ্যে যাত্রা 7 ঘন্টার পরিবর্তে 3.5 ঘন্টায় সম্পূর্ণ হয়ে যেত। এর সর্বোচ্চ গতিবেগ 2180 কিলোমিটার পার ঘন্টা রেকর্ড করা হয়েছিল। এত গতিতে ওড়ার জন্য কনকর্ড বিমানের ডানা সাহায্য করত, যেটাকে ডেল্টা উইংসও বলা হয়। এই ধরনের ডানা সাধারণত ফ্লাইটার জেটগুলোতে লক্ষ্য করা যায়, তবে ইঞ্জিনিয়াররা কনকর্ড বিমানে এই ডানা লাগিয়েছিল যাতে বিমানটি ফাইটার জেটগুলোর মতো আকাশে উঠতে পারে। তবে এই ডেল্টা উইংসে একটি সমস্যা ছিল, এটিকে টেক অফ করার জন্য অনেক বেশি গতির প্রয়োজন হতো। আপনারা হয়তো জানেন যে বোয়িং 737-এর টেক অফ স্পিড 160 কিলোমিটার পার ঘন্টা, অপরদিকে কনকর্ডের টেক অফ স্পিড হলো 230 কিলোমিটার পার ঘন্টা। এত বেশি টেক অফ স্পিড হওয়ার ফলে এই বিমানের টায়ারে অনেক বেশি প্রেসার পড়তো, কিন্তু এর ফলে বিশেষ কোনো ক্ষতি হয়নি। যেহেতু এই টায়ারগুলো খুব বেশি গতিতে ব্লাস্ট হতো, তাই টায়ারের টুকরোগুলো বুলেটের গতিতে ডানায় আঘাত করত, ফলে ডানার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। যেহেতু অন্যান্য বিমানের মতোই কনকর্ডের ফিউল তার ডানায় ভরা হতো, সেই কারণে কনকর্ড যেন কোনো টায়ার ব্লাস্ট বা ফিউল লিকেজ জাতীয় সমস্যায় না পড়ে, সেজন্য ইঞ্জিনিয়াররা কনকর্ডের ল্যান্ডিং গিয়ারে কিছু পরিবর্তন করে এবং টায়ারকেও আরও বেশি মজবুত বানানো হয়। এই পরিবর্তনের কারণে কনকর্ডের টায়ার ব্লাস্ট হওয়ার সমস্যাটি অনেকটাই সমাধান হয়েছিল। এই ইনফরমেশনগুলো এই বিমানের দুর্ঘটনা বোঝার জন্য যথেষ্ট। 2000 সালের 25শে জুলাই দুপুর 2:35 এয়ার ফ্রান্স ফ্লাইট 4590 টেক অফের জন্য প্রস্তুত ছিল, যেখানে 2 জন পাইলট এবং 1 জন ফ্লাইট ইঞ্জিনিয়ার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। যাত্রী নেওয়ার পর তারা টাওয়ারের কাছ থেকে রানওয়েতে যাওয়ার জন্য পারমিশন চায়। প্যারিসের এয়ারপোর্টে 2টি রানওয়ে রয়েছে, একটি 26R এবং অন্যটি 26L। 26R অনেকটা লম্বা রানওয়ে ছিল এবং কনকর্ডকে টেক অফ করার জন্য লম্বা রানওয়ের প্রয়োজন ছিল। কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটিকে 26R পর্যন্ত যাওয়ার পারমিশন দেয়। ফ্লাইট 4590 ট্যাক্সিওয়ের মাধ্যমে 26R গিয়ে দাঁড়ায়, কিন্তু সমস্যা এটি ছিল যে কন্টিনেন্টাল এয়ারলাইন্সের DC-10 বিমানটি ইতিমধ্যে 26R টেক অফের জন্য প্রস্তুত ছিল। তখন কনকর্ডের পাইলট ফ্লাইট চেক করতে লাগলো। ফ্লাইট চেক করা একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেটি টেক অফের আগে সবাই করে। তারা চেক করে বিমানের ওজন ও ফিউলের পরিমাণ, কারণ বিমানের টেক অফ এই সব কিছুর উপরই নির্ভর করে। যখন কন্টিনেন্টাল এয়ারলাইন্সের DC-10 বিমানটি টেক অফ করে, তখন তার ডান দিকের ইঞ্জিন থেকে একটি ছোট মেটালের স্ট্রিপ আলাদা হয়ে রানওয়েতে পড়ে যায়। DC-10 ও কনকর্ডের মধ্যে টেক অফের টাইম এতই কম ছিল যে রানওয়ে ইন্সপেকশনের সময়ও পাওয়া যায়নি। এখন সময় এসেছিল এয়ার ফ্রান্স ফ্লাইট 4590 এর টেক অফ করার। তারা কন্ট্রোল টাওয়ার থেকে পারমিশন পাওয়ার পরপর বিমানের 4টি ইঞ্জিন পুরোদমে চালু করে দেয়। দুপুর 2:42 থেকে শুরু হয় 121 সেকেন্ড সময়, যেটা আগামীতে কনকর্ডের 30 বছরের সার্ভিসকে বন্ধ করতে চলেছিল। কনকর্ড 26R রানওয়েতে গতি পেতে শুরু করে। 24 সেকেন্ড পরে ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জানায় যে তার 4টি ইঞ্জিন ঠিকঠাক কাজ করছিল না। 11 সেকেন্ড পর ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে V1 সিগন্যাল দেয়, যার অর্থ হলো এই টেক অফ এখন আর অ্যাভয়েড করা যাবে না। কনকর্ডের মোট 35 সেকেন্ড সময় কেটে গেছে এবং 1700 মিটার রানওয়ে অতিক্রম করে ফেলেছে। 2:43 দিকে কনকর্ড বিমানটি বাম দিকে হালকা বেঁকে যায়। এই সমস্ত ইনফরমেশন বিমানের রেকর্ডারে রেকর্ড হচ্ছিল, যাকে ব্ল্যাক বক্সও বলা হয়। কনকর্ডকে বাম দিকে বাঁকা পাইলট করেনি,
বরং এর বাম দিকের ল্যান্ডিং গিয়ার সেই মেটালের স্টিলের উপর দিয়ে গিয়েছিল, যেটা DC-10 বিমানের ইঞ্জিন থেকে পড়েছিল। কিছু সেকেন্ড পর কনকর্ডের বাম দিকের টায়ার হঠাৎ করে ব্লাস্ট হয়। এখন প্রশ্ন হলো, ইনভেস্টিগেশন অফিসাররা কিভাবে জানতে পারলো যে সেই মেটালের স্ট্রিপ লাগার ফলে টায়ার ফেটেছিল? আসলে যে সময় বিমানটি বাম দিকে বাঁকা হয়েছিল, সেই সময় ব্ল্যাক বক্সে যে লোকেশন রেকর্ড করা হয়েছিল, সেই লোকেশন থেকে ইনভেস্টিগেশন অফিসাররা সেই মেটালের স্ট্রিপটি পায়। তবে 99% সম্ভাবনা ছিল যে এই মেটালের স্ট্রিপের কারণে কনকর্ডের টায়ার ফেটেছিল। এবং এই ভিডিওতে এটা প্রমাণ হবে যে এই মেটালের স্ট্রিপটি DC-10 অংশ ছিল। কনকর্ডের বাম দিকের টায়ার ব্লাস্ট হয়ে যায় এবং এই সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যায় যে এটা কেউ খেয়ালও করেনি। টায়ারের টুকরোগুলো এমন গতিতে ফিউল ট্যাঙ্কে গিয়ে আঘাত করেছিল যে ফিউল ট্যাঙ্ক থেকে ফিউল লিক হতে শুরু করে এবং আগুন লাগার মতো পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে বিমানটি বাম দিকে বাঁকা হতে শুরু করে এবং ক্যাপ্টেন ভারসাম্য বজায় রাখার জন্য ডান দিকে নেওয়ার চেষ্টা করে। তবে বিমানে যে আগুন লেগেছে সেটা তারা জানতেন না। এয়ার ট্রাফিক এটা নোটিস করার আগেই কনকর্ড টেক অফ করে ফেলে। টেক অফ করার পরে বিমানের দুটি ইঞ্জিনে আগুন লেগে যায়। ফ্লাইট ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি প্রসিজার শুরু করে দেয়। এই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায় যে তাদের ইঞ্জিনে আগুন লেগেছে এবং তাদের তাড়াতাড়ি ল্যান্ড করতে বলে। দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে কনকর্ড উচ্চতা অর্জন করতে পারছিল না, বরং বর্তমান উচ্চতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল। বাম দিকের ডানায় আগুন লাগার ফলে ফ্ল্যাপসগুলো গলতে শুরু করে, ফলে বিমান বাম দিকে বাঁকা হতে শুরু করে। অবশেষে 121 সেকেন্ড পর অর্থাৎ 2:44 মিনিট পরে কনকর্ডের বাম দিকের অংশ খুব বেশি বেঁকে যায় এবং একটি বিল্ডিংয়ে গিয়ে ক্র্যাশ করে। এই দুর্ঘটনায় কনকর্ডে থাকা 109 জন যাত্রী ও মাটিতে থাকা 4 জনের প্রাণ কেড়ে নেয়। অ্যাক্সিডেন্টের পরে ক্র্যাশ সাইটকে সিল করে ইনভেস্টিগেশন চালু করে দেওয়া হয়। ইনভেস্টিগেশন টিম ফ্লাইট ডাটা রেকর্ডারের সাহায্যে কনকর্ডের যে অংশ বাম দিকে বাঁকা হয়েছিল সেই অংশের অনুসন্ধান করে এবং সেখানে সেই মেটালের স্ট্রিপকে পড়ে থাকতে দেখে। যখন তারা কন্টিনেন্টাল এয়ারলাইন্সের বিমান DC-10কে পরিদর্শন করে, তখন তারা দেখতে পায় যে সে বিমানের ডান দিকের ইঞ্জিনের মেটালের স্ট্রিপটি অনুপস্থিত ছিল। এই ঘটনার পর বাকি সব কনকর্ড বিমানকে বন্ধ করে দেওয়া হয়।